Welcome to Chartage. I am Robdex Trader and your mentor Orko. তো আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স যে সিরিজটা কন্টিনিউ করছি, সেখানে আমরা এখন পড়ছি বিভিন্ন প্রাইস প্যাটার্ন সম্পর্কে। ঠিক আছে, আগের ক্লাসে আমরা দেখেছিলাম হেড অ্যান্ড শোল্ডার, এবং সেটাকে আমরা ইন ডিটেলসে নিফটির চার্টেও আলোচনা করেছিলাম যে কোথায় স্টপ লস রাখবো, কোথায় টার্গেট রাখবো। তার আগের দিন আমরা ডাবল টপ ডাবল বটম, তার আগে আমরা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, এই ধরনের প্যাটার্নগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্রডেনিং প্যাটার্ন। ঠিক আছে, এটা টাইপ অফ হেড অ্যান্ড শোল্ডারের মতোই। হেড অ্যান্ড শোল্ডারে আমরা কি দেখেছিলাম যে একটা ফরমেশনের পরে একটা পিক হয়, তারপরে একটা হেড হয়, তারপর আবার একটা ছোট শোল্ডার হয় এবং মার্কেট নিচের দিকে আসে। এবং এটা কি হয়, যদি আমরা দুটো যে শোল্ডার তার নিচের জোনটা সেটাকে আমরা কানেক্ট করি, সেটা হয় নেকলাইন। এই নেকলাইন যখন ক্রস করে তখন সেটাকে আমরা বলি হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউট অথবা ব্রেকডাউন। ঠিক আছে, এবার ধরুন সেম হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন হচ্ছে, মার্কেট ওপরের দিকে উঠেছে, সেখান থেকে মার্কেট একটা নিচের দিকে এসছে, তারপর আবার উঠছে, মোটামুটি একই জায়গায় নিচে এসছে, এবং থার্ড টাইম যদি উপরে ওঠে এবং যদি মার্কেট নিচে নামে, ঠিক আছে, তাহলে ওপর দিকে এটা কি হলো, একটা বড় জোন হলো, এবং সেখান থেকে যদি নিচে নামে সেটাকে যদি আমরা একটা কানেক্ট করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এক সেকেন্ড, এটা একটু ফুল ড্র হলো, গিভ মি টাইম। মার্কেট ওপরে উঠলো, নিচে নামলো, আবার ওপরে উঠলো, একই জায়গায় এসে পিক করলো, আবার যদি ওপরে ওঠে এবং যদি মার্কেট নিচে নামে, তাহলে আমাদের নিচের বেসটা কিন্তু সমানই থাকবে, কিন্তু ওপরটা বড় হয়ে যাবে। আমরা হেড অ্যান্ড শোল্ডারে কী দেখেছিলাম, হেডটা মাঝে ছিল, দুটো শোল্ডার নিচে ছিল, কিন্তু আমাদের এখানে কি দেখছি, ফার্স্ট শোল্ডারটা নিচে, কিন্তু হেডের থেকেও থার্ড যে পয়েন্ট সেটা আরও ওপরে চলে গেছে। ঠিক আছে, তার মানে কী হয়েছে, এখানে ভলেটিলিটি এক্সপ্যান্ড হয়েছে, এখানে কিন্তু ভলেটিলিটি কনস্ট্রাক্ট হয়নি, এখানে কী হয়েছে, ভলেটিলিটিটা এক্সপ্যান্ড হয়েছে, মানে এখানে ভলেটিলিটি আরও বেড়েছে। যদি নেকলাইন পর্যন্ত আমাদের কোনো মাথা ব্যথা নেই, এখানে কোনো রিভার্সালের সাইন নেই, কিন্তু নেকলাইন যদি ব্রেক করে তখন আমরা যে প্যাটার্নটা পাবো, তাহলে তখন সেটাকে আমরা বলবো ব্রডেনিং প্যাটার্ন। ঠিক আছে, এটা কিন্তু ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নের পুরো উল্টো, মানে যদি কোনো একটা প্রাইস ওপরের দিকে ওঠার ফলে যদি আমরা কন্টিনিউয়াসলি ব্রড মার্কেট ওপরের দিকে যায়, মানে লো একই জায়গায় টাচ করছে কিন্তু বারবার পিকটা ওপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু কিন্তু ওপরে হোল্ড করতে পারছে না। দেখুন, মার্কেট ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, আবার নিচে নেমে এসে সেম একই জায়গায় অলমোস্ট লো করছে, নেক্সট টাইম আবার ওপরে যাচ্ছে, আবার নিচে যখন আসছে তখন লো কিন্তু সেই একই জায়গায় করছে, আবার যখন ওপরে একটা নিউ হাই করছে কিন্তু লো এসে কিন্তু আবার নিচে করছে, মানে ওপরের লেভেলে মার্কেট সাস্টেন করতে পারছে না। এটা যদি হয় তাহলে এটাকে আমরা বলবো কি প্যাটার্ন, ব্রডনিং প্যাটার্ন। সেম সিনারিও মার্কেট যখন নিচের দিকে যদি নিচের ফলে হয়, সেখানেও হতে পারে, উপরে আসছে মার্কেট নিচে এলো। ঠিক আছে, এক সেকেন্ড, ড্রটা একটু ভুল হলো, মার্কেট নিচে এলো, উপরে গেল, আবার ওপরে, এরকম যদি কোনো একটা প্যাটার্ন যদি তৈরি করে মার্কেটে, তখন সেটাকে আমরা বলবো ব্রডনিং প্যাটার্ন। মানে কি, এটা ব্রড হচ্ছে, যত টাইম যাচ্ছে তার সাথে সাথে কিন্তু এটা ব্রড হচ্ছে। ওপরের এখানে রেজিস্ট্যান্সটা অলমোস্ট সেম, কিন্তু যে সাপোর্ট লাইন বা নিচের যে লাইন, লোয়ার লো কন্টিনিউয়াসলি বানাচ্ছে। এটা সমস্ত টাইম ফ্রেমেই হতে পারে, শুধুমাত্র ডেইলি, উইকলি, মান্থলি এরকম না, ইন্ট্রাডে টাইম ফ্রেমেও কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, সমস্ত প্রাইস প্যাটার্ন কিন্তু টাইম ফ্রেম নির্বিশেষে আমরা দেখতে পারি, তবে টাইম ফ্রেম যত বড় হবে তার মানে
সেখানটা কাজ করার প্রবাবিলিটি বা তার প্রেডিকশান সেই রকমভাবে বাড়তে থাকবে। মানে ইন্ট্রাডে চার্টে যদি একটা কোনো এক প্রাইস প্যাটার্ন তৈরি হয়, তাহলে তার প্রেডিকশানটা আমরা ইন্ট্রাডে লেভেলেই করবো, সেটা কিন্তু উইকলি বেসে করবো না। আবার যদি কোনো একটা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে কোনো একটা প্যাটার্ন তৈরি হয়, সেটার আমরা ইভ্যালুয়েশনটা কিন্তু ডেইলিতেই করব, সেটা কিন্তু মান্থলিতে গিয়ে করব না, বা ইন্ট্রাডে বেসে 2 মিনিট 5 মিনিটের বেশি কিন্তু করব না। ঠিক আছে, এবার আমরা একটু ওভারঅল থিওরিটা দেখে নেব। ঠিক আছে, এটা মোস্ট পপুলার প্যাটার্নের মধ্যে একটা কিন্তু নয়, এটা মোটামুটি আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, যেমন হেড অ্যান্ড শোল্ডারটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্যাটার্ন, এবং সেটা আমরা যে কোনো চার্টে যে কোনো সময় দেখতে পারি। ঠিক সেরকমই ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নটা কিন্তু যে কোনো সময় যে কোনো চার্টে আমরা রিফ্লেক্ট করে, কিন্তু ব্রডনিং প্যাটার্ন অতটা কিন্তু আমরা দেখতে পাই না। এমনকি আজকে যখন ক্লাসটা বানানোর জন্য বসলাম, 5-7টা চার্টে আমি একদম প্রিভিয়াস থেকে পুরোনো থেকে দেখলাম, সেখানে কিন্তু আমি একটা ব্রডনিং প্যাটার্ন খুঁজে পেলাম না। সেহেতু থিওরিতে এক্সাম্পল দেবো এবং কিছু চার্টে দেখব, কিন্তু সেটা আমাদের লাইভ চার্টে দেখা আজকে সম্ভব না। যেমন রেক্ট্যাঙ্গেল ব্রডনিং প্যাটার্ন, এখানে যেমন দেখুন প্রাইস কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে, নেক্সট টাইম আরও ওপরে গেছেন, থার্ড টাইম আরও ওপরে গেছে, তারপর নিচের দিকে এসছে। এখানে কি একটা যে রেক্ট্যাঙ্গেল বা এই যে এখানে যে একটা কোণের সৃষ্টি হয়েছে, সেটা এই দিকে এক্সপ্যান্ড করছে। ঠিক আছে, তো সেই জন্য এটাকে আমরা ব্রডনিং প্যাটার্ন বলছি, যেন ব্রড হচ্ছে ধীরে ধীরে। আগে এখানে আমাদের সিঙ্ক ছিল, এখানে আমাদের একটা ব্রড হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো ব্রডনিং প্যাটার্ন। ওকে, ক্লিয়ার? এরপর, সিন্স দ্য হোল কনসেপ্ট অফ widening price swing suggest high emotional activity, volume pattern are difficult to characterize। মানে এখানে আমরা ভলিউমটাকে ক্যারেক্টারাইজ করা ডিফিকাল্ট হয়ে যায়। যখন একটা আপ ট্রেন্ড চলে, তখন পিক যখন হয়, তখন আমরা ভলিউমের অ্যাক্টিভিটিটা বেশি দেখি। ঠিক আছে, ঠিক তেমন যখন ডাউন ট্রেন্ড চলে, তখন যখন মার্কেটটা যখন নিচের দিকে যখন এখানে আসে, তখন আমরা ভলিউমটাকে অপেক্ষাকৃত বেশি দেখি। ঠিক আছে, এটা ভ্যারি করে, সে স্টক টু স্টক ভ্যারি করে, মার্কেটের ওভারঅল ক্যারেক্টারাইজ কেমন আছে সেটার ওপর ভ্যারি করে, এগুলো কিন্তু ডিপেন্ড করে। দ্য প্যাটার্ন আর বোথ বটম অ্যান্ড টপ সিমিলার টু দ্য হেড অ্যান্ড শোল্ডার ভ্যারাইটি। এটা হলো এক কথায় একটা হেড অ্যান্ড শোল্ডারের ভ্যারাইটি বলা যেতে পারে। এক্সেপ্ট দ্য হেড ইন দ্য ব্রডনিং প্যাটার্ন ফরমেশন ইজ অলওয়েজ লাস্ট টু বি ফর্মড। মানে কি, এখানে হেড অ্যান্ড শোল্ডারেরই একটা ভ্যারাইটি, কিন্তু হেডটা কিন্তু দ্বিতীয় নাম্বার না, এটা হলো 3 নাম্বারটাকে হেড। তবে এটাকে হেড অ্যান্ড শোল্ডারের সঙ্গে গুলিয়ে ফেলার দরকার নেই, এটা ব্রডনিং প্যাটার্ন হিসাবে মনে রাখাই ভালো। ঠিক আছে, কারণ হেড অ্যান্ড শোল্ডার একটা খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন, তো এবার তার সাথে যদি ব্রডনিংটাকে গুলিয়ে ফেলেন, তখন একটু ডিফিকাল্ট হতে পারে বোঝাটা। এ বেয়ার সিগন্যাল কামস উইথ দ্য ডিসাইসিভ ব্রেকডাউন ডাউন সাইড অফ ব্রেকআউট। ঠিক আছে, বেয়ার সিগন্যাল কখন আসে? বেয়ার সিগন্যালটা আসে যখন এই যে নেক লাইন, সেটাকে যখন ব্রেক করবে তখন। তার আগে পর্যন্ত কিন্তু আমরা বেয়ার সিগন্যাল সেভাবে পাই না। এখানে বুলিশ সিগন্যাল কখন পাবো? যখন আমাদের এই নেক লাইনটা ব্রেক করবে, একমাত্র তখনই পাবো। ভলিউম ক্যান বি হেভি or light, but additional negative emphasis arise if activity expands in this point। মানে কি, যদি ভলিউমের এখানে ভ্যারি করতেও পারে আবার নাও পারে, যদি এখানে খুব বেশি পরিমাণ অ্যাক্টিভিটি যদি এখানে ভলিউমে দেখি, তাহলে সেটা কিন্তু একটা অ্যাডিশনাল নেগেটিভ এমফেসিস হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ইফ অ্যাক্টিভিটি এক্সপ্যান্ড ইন দিস পয়েন্ট, সিন্স দ্য ব্রডনিং ফরমেশন উইথ দ্য ফ্ল্যাটেন্ড টপ ইজ এ অ্যাকুমুলেশন প্যাটার্ন, ভলিউম এক্সপ্যানশন অন দ্য ব্রেকআউট ইজ অ্যান ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট। যে কোনো জায়গায় ব্রেকআউটে আমাদের ভলিউম থাকাটা মাস্ট, সে যে কোনো ফরমেশন হোক, ব্রডনিং হোক, কাপ অ্যান্ড হ্যান্ডেল হোক, হেড অ্যান্ড শোল্ডার হোক, ট্রাইঅ্যাঙ্গেল হোক, রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হোক, রাউন্ডিং টপ, রাউন্ডিং বটম, সে যে কোনো প্যাটার্ন হোক, ফ্ল্যাগ, ওয়েজ, যখনই আমাদের ব্রেকআউট বা ব্রেকডাউন হবে, সেই পয়েন্টে কিন্তু ভলিউম থাকাটা মাস্ট দরকার। কারণ ব্রেকআউট উইদাউট ভলিউম ইজ নট এ স্ট্রং ব্রেকআউট।
ব্রেকআউট উইদাউট স্ট্রং ভলিউম ইজ নট এ স্ট্রং ব্রেকআউট অ্যাট অল। ওকে, যখনই ব্রেকডাউন বা ব্রেকআউট হবে তখন আমাদের ভলিউমটাকে লক্ষ্য রাখতে হবে যে তখন ভলিউম অ্যাক্টিভিটিটা কীভাবে হচ্ছে, সেটা আমরা ধীরে ধীরে শিখব। কারণ আমি নিজেও একজন ব্রেকআউট ট্রেডার, তো আমরা ব্রেকআউট ট্রেডিংয়ের এ টু জেড নারী নক্ষত্র সমস্ত কিছু কিন্তু আগামী দিনের ক্লাসে কন্টিনিউ করব। এখানেও সেম একই রকমভাবেই এক্সাম্পল দেওয়া আছে লাইন। দেখুন, এইভাবেও কিন্তু ব্রডনিং প্যাটার্ন হয়। ব্রডনিং প্যাটার্নে শুধুমাত্র যে এটাকে সবসময় যে সোজা লাইন বা একটা হরাইজন্টাল লাইনে গিয়েই যে বার খাবে এবং রেজিস্ট্যান্স নেবে এবং তারপরে কন্টিনিউয়াসলি রেজিস্ট্যান্স নেবে, এটা কিন্তু হয় না, ঠিক আছে? এটা কিন্তু নিচেও হয়। এক সেকেন্ড, দেখুন এই জায়গাটা কিন্তু এরকমও হতে পারে যে এটাকে অনেকে ওয়েজ প্যাটার্ন বলতে পারেন, কিন্তু যদি একটা বড় টাইম ফ্রেমে ওয়েজ ফ্ল্যাগ এগুলো হলো খুব ছোট টাইম ফ্রেমের প্যাটার্ন, ঠিক আছে? কিন্তু এই যে ব্রডনিং প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এগুলো হলো একটু বড় টাইম ফ্রেমের প্যাটার্ন। যদি কিছু হয়তো 4টে 5টা 10টা 12টা ক্যান্ডেল দিয়ে যখন তৈরি হবে সেগুলোকে আপনারা ওয়েজ ফ্ল্যাগ এগুলো নাম দেব। কিন্তু যখনই একটা সিরিজ অফ সুইং যখন হবে, এখানে যেমন 3টে আমরা সুইং দেখতে পাচ্ছি, সেই জন্য এটাকে আমরা বলছি কি ওয়েজ প্যাটার্ন, ব্রডনিং প্যাটার্ন। ওকে, সেম এখানে আমরা দেখছি যখন মার্কেট একটা উপর দিকে যাচ্ছে তখন ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, ঠিক আছে? তো এখানে যে আমরা একটা বড় একটা যে জোন পেলাম সেটা হয়ে গেল আমাদের ব্রডনিং প্যাটার্ন। ওকে, ক্লিয়ার? তো মোটামুটি এই পর্যন্ত আমরা ব্রডনিং প্যাটার্নটা দেখে আর কি বুঝলাম, যে ধীরে ধীরে যদি এটা বড় হয়, মানে যত মার্কেট একটা টপে বা বটমে গিয়ে যদি সেখানে একটা সিঙ্ক হওয়ার জায়গায় বা ছোট হওয়ার জায়গায় যদি চওড়া হয় আস্তে আস্তে, সেটাকে আমরা বলবো ব্রডনিং প্যাটার্ন। ক্লিয়ার? এবার একটা দুটো এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, চারটা বড় করলাম, এটা enrichmoney.in এই যে ওয়েবসাইটটা আছে, এদের এখানে ব্রডনিং প্যাটার্ন যেখানে বোঝানো আছে সেখান থেকেই এদের এটা নেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে যেমন দেখুন, এখানে কি হচ্ছে, ব্রডনিং প্যাটার্ন, ব্রডনিং বটম চার্ট, ব্রডনিং বটম চার্ট প্যাটার্ন, একটা মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে এসছে ওপরের থেকে। এটা জিঙ্কের চার্ট, আই থিঙ্ক, হ্যাঁ জিঙ্ক ডেইলি চার্ট, এই যে এখানে লেখা আছে জিঙ্কের ডেইলি চার্ট। ওকে, তো মার্কেট একটা আমরা দেখছি কন্টিনিউয়াসলি নিচে নেমে এসছে, কন্টিনিউ নিচে নেমে আসার পর একটা ছোট থেকে ধীরে ধীরে এক্সপ্যান্ড করতে এখানে শুরু করেছে। ধীরে ধীরে যদি এক্সপ্যান্ড করে তাহলে আমরা এখানে দেখছি একবার দুবার তিনবার চারবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে? আবার নিচের লেভেলে একবার দুবার তিনবার সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? কিন্তু প্রথমে একটা ছোট একটা জোন ছিল, এইখানকার জোনটা একটু ছোট ছিল, কিন্তু যত সময় বেরিয়েছে, যত সময় আগে গেছে, তত আমরা দেখছি এখানে একটা বড় একটা জোন তৈরি হয়েছে। এখানে যখন ব্রেকআউট যখন হয়, এটাকে ট্রেড করাটা একটু ডিফিকাল্ট, কারণ যদি আমরা পরের দিনে যেটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন পাবো সেটাকে ট্রেড করা মাচ ইজিয়ার। কারণ কি, এখানে লাস্ট যে সুইংটা হয় সেটা অনেকটা বড় হয়, এখানে রিস্ক টু রিওয়ার্ড পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, ঠিক আছে? কিন্তু যদি এটাকেই যদি ব্রেকআউট ট্রেড করতে হয় তাহলে কিন্তু সুইং লোতে স্টপ লস লাগালে কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? সুইং লোতে স্টপ লস লাগানো কিন্তু সম্ভব না, এখানে স্টপ লস আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা ট্রেড করছি মানে কি, আমরা হলাম নিজেদের টাকার মানি ম্যানেজার বা আমাদের নিজেরা ফান্ড ম্যানেজার। অ্যাজ এ ফান্ড ম্যানেজার সব থেকে আগে যেটা আমাদের লক্ষ্য থাকে সেটা হলো টাকা ইনকাম করা নয়, টাকাটাকে প্রোটেক্ট করা। যদি আমাদের কাছে টাকা প্রোটেক্ট হয় বা আজকে যদি আমি টাকাটাকে সেভ করে রাখতে পারি, কেউ ধরুন শেয়ার মার্কেটে অ্যাক্টিভ কাজ করছে এবং সে প্রথম 3 বছরের শেষে একটা টাকাও লস করেনি, এটা যদি কারোর সিনারিও হয়, মাসে মোটামুটি সে কমপক্ষে 10টা করে ট্রেড করে এক মাসে, বা ছাড়ুন কমপক্ষে এক মাসের মধ্যে 5টা ট্রেড করে, এবং যদি 3 বছরের শেষে যদি সে যদি
1,00,000 দিয়ে হয়তো ট্রেড করা শুরু করেছে এবং 3 বছরের শেষে গিয়েও যদি 1,00,000 সে ক্লোজ করে, তাহলে কিন্তু পরের 30 বছরে এই 1,00,000 কিন্তু 1,00,00,000 টাকা করার তার পটেনশিয়াল রাখে। ঠিক আছে? কিন্তু প্রথমে আমাদের কাজ হলো মানিটাকে প্রোটেক্ট করা। এখানে আমাদের ব্রডেনিং প্যাটার্নের মেন পেন হলো আমাদের এখানে মানিটা প্রোটেক্ট হওয়ার জায়গা আমরা কিন্তু খুব কম পাই। আমাদের যে কোনো জায়গায় এখানে যদি আমরা স্টপ লস লাগাই, এটার কোনো মানে হয় না। এখানে কোনো মিনিং নেই এখানে স্টপ লস লাগার। একমাত্র স্টপ লস এমন জায়গায় রাখতে পারি, সেটা হলো ব্রেকআউট লেভেলের উপরে যদি ক্লোজ করে, তাহলে ব্রেকআউট লেভেলের নিচে একটা আমরা স্টপ লস লাগাতে পারি। ঠিক আছে? দ্যাটস ইট। এইটুকু আমাদের প্রোটেকশান থাকবে, কিন্তু সেটার কোনো সেরকম স্ট্রং স্টপ লস কিন্তু নয়, স্ট্রং রিস্ক টু রিওয়ার্ড সিনারিও কিন্তু নয়। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এছাড়া আমরা অন্য কোথাও দেখার একটু চেষ্টা করব যে কোথাও ব্রডেনিং প্যাটার্ন সেইভাবে প্র্যাকটিক্যালি হচ্ছে কি না। এখানে আমরা দেখতে পারি thelivetraderoom.com নামে কোনো একটি সফটওয়্যার বা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা দেখছি যে সেম একই জিনিস দেখতে পাচ্ছি, একটা ডাউনফল, তারপরে এই যে 1 2 এখানে 2 3 4 1 3 5 এগুলো হলো রেজিস্ট্যান্স লেভেল, তার নিচে হলো 2 4 এগুলো হলো সাপোর্ট। টোটালটা নিয়ে আমরা যে প্যাটার্নটা পাচ্ছি এটাকে আমরা ব্রডেনিং প্যাটার্ন বলবো। ঠিক আছে? এখানেও যেমন দেখুন, এখানে স্টপ লস রেখে, কোথায় স্টপ লস রেখে কিন্তু ট্রেড করা সম্ভব না, কিন্তু এটাকে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস করার সময় আমরা এটাকে দেখতে পারি। সেম জিনিস আমরা উপরেও লেভেলও দেখতে পারি, একটা পুরো আপসাইড নিচের থেকে ধীরে ধীরে উপরে গেছে, তারপরে একটা এখানে একটা ব্রডেনিং প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। ওকে, এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। যখন সাপোর্ট বানিয়েছে, তারপর কন্টিনিউয়াসলি এখানে ভলেটিলিটিও অনেক বেশি থাকে। ব্রডেনিং প্যাটার্নের মেন পেন হলো এখানে ভলেটিলিটি যত টাইম যায় তত বাড়ে। তো যেখানে ভলেটিলিটি ইনক্রিজ হয়, সেখানে ট্রেডিং কল নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে? এটা গেল। এটাই ওভারঅল আমাদের ক্লাসের আজকের আলোচনার বিষয় ছিল। আর একটা আমরা দেখে নিই এক্সাম্পল। এখানে আমরা একটু এক্সাম্পলটা দেখে নিই। এখানে কন্টিনিউয়াসলি আপ ক্যান্ডেল, তারপর যত দিন ওপরে আছে মার্কেট ততটা কিন্তু ভলাটিলিটিটা কিন্তু এখানে বেড়েছে। তারপর যখন মার্কেট যখন নিচে এসছে, তখন যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে অ্যাড করি, তাহলে এখানে আমরা একটা ব্রেকডাউন লেভেল পাচ্ছি। ঠিক আছে? তবে এখানে দেখুন, ইভ্যালুয়েশন অনুযায়ী বা প্রেডিক্ট করার জন্য অ্যাটলিস্ট যে এই ওপর থেকে নিচে পর্যন্ত যেটা সবথেকে বড় যে জায়গাটা বা গ্যাপটা, এটাকে আমাদের টার্গেট রাখা উচিত। কিন্তু এখান থেকে যদি আমরা সেই টার্গেট রাখি, সেখানে কিন্তু ফুলফিল নাও হতে পারে। এটা আর একটা পয়েন্ট, কারণ এখান থেকে টার্গেট পাওয়াটাও ডিফিকাল্ট, এখান থেকে স্টপ লস এবং টার্গেট দুটো পাওয়াই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য বলছি ব্রডেনিং প্যাটার্ন শিখে রাখুন, জেনে রাখুন কোনো একটা প্যাটার্ন হয় যেটার নাম ব্রডেনিং প্যাটার্ন, যেটা মার্কেটে যখন ভলেটিলিটি টপে বা বটমে যখন একটা ভলেটিলিটি বাড়ে, তখন এই প্যাটার্ন আমরা দেখতে পাই। কিন্তু এটা অলমোস্ট এ নন ট্রেডেবল প্যাটার্ন অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট। ঠিক আছে? তো এটাও কিন্তু বলে রাখলাম। ওকে, তো আজকের মতো ওভারঅল ক্লাস এখানেই শেষ করি। পরের দিন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন। সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল, অ্যাসিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল, ডিসিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল। এই যে ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন, লাইক হেড অ্যান্ড শোল্ডার, ডবল টপ, ডবল বটম অ্যান্ড রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। যদি ক্লাসে কিছু না বুঝতে পারেন বা কোনো জায়গায় যদি মনে হয় আমি কোনো আপনাদের মিস ইনফর্ম করছি, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। কারণ এখান থেকে আমি একটা সিঙ্গেল সাইড বা ওয়ান সাইডের হয় পুরো কমিউনিকেশানটা, এখানে কিন্তু বোথ সাইড কমিউনিকেশান কিন্তু হয় না। সো এটা আমার রিকোয়েস্ট। বাকি আবার আমরা পরের ক্লাসে দেখা করব, পরের ক্লাসে আবার আলোচনা করব যে কীভাবে ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট কাজ করে। ঠিক আছে?
ততক্ষণ পর্যন্ত বাই, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন।